ফর্সা হলেই সুন্দর হবে সেটা না। আর এই ফর্সা করতে যে দেখা যায় যে বিভিন্ন ধরনের অনলাইনের প্রোডাক্টগুলো ইউজ করছে, রং ফর্সাকারী ক্রিম নামে বিক্রি হচ্ছে। এই ক্রিমগুলোতে দেখা যায় যে স্টেরয়েড থাকে, হাইড্রোকুইনোন থাকে, ট্রিটেনোইন থাকে। এগুলো আসলে রংটাকে ফর্সা কীভাবে করে যে স্কিনটাকেও পাতলা করে দেয়। তারপর ও আস্তে আস্তে ওটার প্রতি যখন হ্যাবিচুয়েট হয়ে যায় তখন সাইড ইফেক্টগুলো সেগুলো দেখাতে শুরু করে। রক্তনালীগুলো ভিজিবল হয়ে যায়, ছোট ছোট প্রচুর রক্তনালী ভিজিবল থাকে। ব্রণ হচ্ছে, ব্রণ থেকে ব্রণের গর্ত হচ্ছে, দাগ হচ্ছে। আরো হরবল একটা জিনিস হচ্ছে আনওয়ান্টেড হেয়ার গ্রো করে। প্রচুর পরিমাণের আনওয়ান্টেড হেয়ার একটা মেয়ের পুরো ফেসটাতে হয়ে যাচ্ছে। দেখা যায় ছেলেদের যেরকম দাড়ি গোঁফ তৈরি হয় ঠিক ওইভাবে মেয়েদের প্রচুর পরিমাণে আনওয়ান্টেড হেয়ার হয়ে যায়। দর্শক, আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকের যত্নের বিভিন্ন ধরনের ভুল নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার তাসনিম খান, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, লেজার চেইন মেডিকেল সেন্টার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আপু, ত্বকের যত্নে মানুষ বিভিন্ন ধরনের ভুল করে, সেসব নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। আপনি জানেন যে রং ফর্সা করতে গিয়ে এখন বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে মানুষজন। এসবের কি ক্ষতি হয় আসলে ত্বকের উপর? আসলে ফর্সা সবাই হতে চায়, সবাই একটু চায়। আমাদের সাবকন্টিনেন্টে বিশেষ করে সুন্দর মানে আমরা দেখি যে একটু গায়ের রংটা একটু ব্রাইট হবে, এই জিনিসটাকেই আমরা বুঝি, অনেক ক্ষেত্রেই বুঝি। বাট আসলে সেটা না। আর আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকে এক এক আলাদা আলাদাভাবে সুন্দর করে তৈরি করেছে। সো ফর্সা হলেই সুন্দর হবে সেটা না। আর এই ফর্সা করতে যে দেখা যায় যে বিভিন্ন ধরনের অনলাইনের প্রোডাক্টগুলো ইউজ করছে, রং ফর্সাকারী ক্রিম নামে বিক্রি হচ্ছে। এই ক্রিমগুলোতে দেখা যায় যে স্টেরয়েড থাকে, হাইড্রোকুইনোন থাকে, ট্রিটেনোইন থাকে। এগুলো আসলে রংটাকে ফর্সা কীভাবে করে যে স্কিনটাকেও পাতলা করে দেয়। যখন আমাদের পেশেন্টরা এই ধরনের ক্রিমগুলোকে ইউজ করতে শুরু করে, প্রথম দিকে কয়েকদিন দেখা যায় যে স্কিনটা খুব সুন্দর থাকে, সুন্দর হয়। তারপর ও আস্তে আস্তে ওটার প্রতি যখন হ্যাবিচুয়েট হয়ে যায় তখন হচ্ছে ক্রিমটা ওর তোমার যে সাইড ইফেক্টগুলো সেগুলো দেখাতে শুরু করে। এর মধ্যে আমরা যে সাইড ইফেক্টগুলো দেখি সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখি পেশেন্ট এসে কমপ্লেন করে যে ডক্টর আমার স্কিন অনেক পাতলা হয়ে গেছে, সাথে সাথে আমার স্কিন অনেক জ্বালা পোড়া হচ্ছে। নর্মাল রুম টেম্পারেচারেও দেখা যায় যে স্কিন জ্বালা পোড়া করতেছে। পাশাপাশি দেখা যায় যে যদি রান্না করতে যাচ্ছে বা একটু রোদে গেল তখনও দেখা যায় যে স্কিন জ্বালা পোড়া করছে, যেটা হচ্ছে স্কিন পাতলা হয়ে যাওয়ার কারণে, সংবেদনশীল হয়ে যাওয়ার কারণে হচ্ছে। তাছাড়া আমরা আরও দেখি যে রক্তনালীগুলো ভিজিবল হয়ে যায়, ছোট ছোট প্রচুর রক্তনালী ভিজিবল থাকে। ব্রণ হচ্ছে, ব্রণ থেকে ব্রণের গর্ত হচ্ছে, দাগ হচ্ছে। আরো হরবল একটা জিনিস হচ্ছে আনওয়ান্টেড হেয়ার গ্রো করে। প্রচুর পরিমাণের আনওয়ান্টেড হেয়ার একটা মেয়ের পুরো ফেসটাতে হয়ে যাচ্ছে। দেখা যায় ছেলেদের যেরকম দাড়ি গোঁফ তৈরি হয় ঠিক ওইভাবে মেয়েদের প্রচুর পরিমাণে আনওয়ান্টেড হেয়ার হয়ে যায়। তো এটা সামাজিকভাবে একটা মেয়ে যখন বাইরে যাচ্ছে, একটা প্রোগ্রামে যাচ্ছে, লোকজনকে ফেস করছে, তখন কিন্তু তার জন্য এটা একটা শেমের কারণ হয়ে যায়। মানসিকভাবে ও অনেক নিজেকে হেয় ফিল করতে শুরু করে দেয়। আচ্ছা, তাহলে এই সমস্যাগুলো নিয়ে এখন তো বোধহয় আপনারা বেশি পেশেন্ট পাচ্ছেন, কারণ আমরা দেখি ফেসবুক খুললে বা বিভিন্নখানে সবখানে রং ফর্সা করে ক্রিম বিক্রি হচ্ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু ধরছে অনেক সময় এই ঘটনাগুলো। হ্যাঁ, আমরা তাই দেখি। আসলে এগুলো নিয়ে এই ধরনের টপিকটা নিয়ে আমরা ডক্টর যারা আছি, ডার্মাটোলজিস্ট, আমরা কিন্তু অনেকবার কথা বলেছি, অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়। বাট আলটিমেটলি দেখা যায় যে এত সুন্দর করে মানে বিজ্ঞাপনগুলো তৈরি করা হয় যে মানুষের জন্য খুবই লোভনীয় হয়ে যায়, আসলে না নিয়ে কেউ পারে না। সেটাই তো। এই যে আপনি বললেন যে স্কিন পাতলা হয়ে যাচ্ছে, জ্বালা পোড়া করছে বা আরো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এগুলোর আসলে চিকিৎসা কি? এটার চিকিৎসা তো অবশ্যই আছে। সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে পরামর্শ দেওয়া, এবং সেই পরামর্শ অনুযায়ী সবাইকে, মানে সাধারণ জনগণ যারা আছে তাদেরকে একটু সচেতন হতে হবে। ফার্স্টে আমি বলবো যে এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করা একদমই উচিত নয়। রং ফর্সা করা যায় না সেটা না, যায়, বাট সেটা আসল যে ওয়ে আছে সেইভাবে আসতে হবে, অথেন্টিক ওয়েতে আসতে হবে। আর এই ধরনের যে সাইড ইফেক্টগুলো চলে আসতেছে, এই সাইড ইফেক্টগুলোকে আমাদের ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু প্রথমেই পেশেন্টকে আমাদের কাউন্সেলিং করতে হয় যে এটা ঠিক হতে মিনিমাম 6 মান্থ টাইম লেগে যায়। আচ্ছা,
6 মান্থ আগে আমরা পেশেন্টকে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারি না। সো আমি অলওয়েজ আমার পেশেন্টদেরকে প্রথম থেকেই বলে রাখি যে যদি আপনি ধৈর্য নিয়ে আমার কাছে ট্রিটমেন্ট করতে পারেন, যদি আপনি সময়টাকে দিতে পারেন, আমি জানি আপনি যখন ক্রিমটা স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন, আপনার স্কিন কিন্তু আরও খারাপ হবে, খারাপ হয়ে দেন আস্তে আস্তে ভালোর দিকটাতে যাবে। সো ওই সময়টা নিয়ে, ধৈর্যটা নিয়ে যদি ট্রিটমেন্ট স্টার্ট করেন তাহলে অবশ্যই ভালো হবে। দেখা যায় যে ক্রিমটা স্টপ করে দিলে হঠাৎ করে অনেক কালো হয়ে যায়, তো তখন পেশেন্টরা আবার ক্রিমগুলোকে লাগানো স্টার্ট করে দেয়, ওই সময়টা খুব খারাপ যায়। তারপর যদি সে ধৈর্য নিয়ে স্টার্ট করে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিই। ত্বকের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা আমাদের স্কিনের যে লেয়ারটা আছে, প্রোটেক্টিভ লেয়ার, স্কিনটা যখন পাতলা হয়ে যাচ্ছে দ্যাট মিনস প্রোটেক্টিভ লেয়ারটা ড্যামেজ করে দিচ্ছে। সো প্রথমেই আমাদের ইন্টেনশন থাকে হচ্ছে স্কিনটাকে আগে হেলদি স্কিনে রূপান্তর করা, হেলদি স্কিনে নিয়ে আসতে হবে। এই হেলদি স্কিনটাকে নিয়ে আসতে হলে তার ব্যারিয়ার ফাংশনটাকে ইমপ্রুভ করতে হলে প্রচুর পরিমাণের ময়শ্চারাইজারের পাশাপাশি রিপেয়ার ক্রিম এবং হচ্ছে কিছু ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, এই জিনিসগুলোর খুব প্রয়োজন হয়। এগুলো আমরা ডে বাই ডে পেশেন্টকে দিতে থাকি এবং মোটামুটি লম্বা একটা সময় 4 to 6 মান্থ। এবং এই ধরনের কিছু ভিটামিন এবং মিনারেলস লাইক জিঙ্ক দরকার আছে, এগুলো খাওয়ার পাশাপাশি আমাদের কিছু প্রসিডিউর করতে হয়। প্রসিডিউর মিনস হচ্ছে আমরা যেমন পিআরপি যে থেরাপিটা আছে, পিআরপি থেরাপিটা স্কিনের ব্যারিয়ার ফাংশনটাকে ইমপ্রুভ করার জন্য খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আমরা 2 to 3 উইক ইন্টারভেলে পেশেন্টকে পিআরপি থেরাপি করতে থাকি, 5টা 7টা যার জন্য যে কয়টা প্রয়োজন হয়। এবং পাশাপাশি যখন আনওয়ান্টেড হেয়ার হয়ে যাচ্ছে, আনওয়ান্টেড হেয়ার ব্রোন হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো আলাদা আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, লাইক আনওয়ান্টেড হেয়ার যখন হয়ে যাচ্ছে, আমরা জানি যে আনওয়ান্টেড হেয়ারের জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা মাত্র ট্রিটমেন্টই আছে যেটা আসলে কার্যকরী ট্রিটমেন্ট, রাইট, লেজার। লেজার ছাড়া আসলে আনওয়ান্টেড হেয়ার কোনোভাবে কিন্তু ঠিক হবে না। সো লেজার করতেই হবে, মান্থলি একটা করে সেশন নিতে হয়, কারোর জন্য 7টা, কারোর জন্য 8টা, বা কারোর জন্য 1টা 2টা কম বেশি সেশন আমাদের প্রয়োজন হয়। তো ওটা কন্টিনিউ করবে যার আনওয়ান্টেড হেয়ার ডেভেলপ করে যায়। পাশাপাশি হচ্ছে যার ব্রোন হয়ে যাচ্ছে, ব্রোনের ট্রিটমেন্ট অবশ্যই ব্রোনের টাইপ অনুযায়ী ডক্টর তাকে সাজেস্ট করবে। পাশাপাশি হচ্ছে যে গর্ত হচ্ছে বা ত্বকের যে সংবেদনশীলতা আছে, সেগুলো ট্রিটমেন্ট আসলে কন্টিনিউ করতে হবে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা খুব ধৈর্য নিয়ে করতে হয়। আচ্ছা, আপনি ব্রণের কথা বললেন, আপনি জানেন যে ব্রণ বা ব্রণের দাগ দূর করারও কিন্তু অনেক বিজ্ঞাপন দেখা যায়, বিভিন্ন ধরনের ক্রিম 7 দিনে দূর করা যাচ্ছে দাগ, এরকম আছে। এগুলো কি কোনো সাইড এফেক্ট আছে? অবশ্যই আছে, এমন কোনো ট্রিটমেন্ট নেই দুনিয়াতে যেটা 7 দিনে ব্রণকে ঠিক করে দিচ্ছে। আচ্ছা, অ্যাবসলিউটলি রং, এটা কোনোভাবেই সম্ভব না, 7 দিনে ব্রণ যাবে না। ব্রণটা তো আসলে আমাদের ত্বকের যে সেবাসিয়াস গ্ল্যান্ড অয়েল প্রোডাকশন করে, আমাদের ত্বককে ময়েশ্চার মেনটেন করে ত্বকের, সেই গ্ল্যান্ডের যখন একটা ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে তখনই যে কিন্তু এই ব্রণটা তৈরি হচ্ছে। সো এই ব্রণের ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে একটা লম্বা সময় নিয়ে ট্রিটমেন্ট করতে হয়, মিনিমাম 2 মান্থস, 6 মান্থ এবং 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। সো এই ট্রিটমেন্ট কখনোই 7 দিনে কোনো ক্রিম ব্যবহার করে যাবে না। আর যে দাগ রিমুভ করার জন্য বা গর্ত রিমুভ করার জন্য যদি কোনো ক্রিমের কথা বলে, সেক্ষেত্রে আমি বলবো যে দাগ রিমুভের জন্য অনেক ধরনের ক্রিম আছে। সেটা যদি হালকা একটা দাগ হয়ে থাকে তাহলে হয়তো বা সেই দাগটা যাবে, সেটা অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয়ে দেন যে মেডিসিনটা দরকার সেটা সেই পেশেন্ট নেবেন। আর গর্তের জন্য আসলে কোনো ক্রিম লাগিয়ে গর্ত রিমুভ করা সম্ভব না। সেই ক্ষেত্রে অবশ্যই কিছু অ্যাডভান্স যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে সেটাতে আসতে হবে, প্রসিডিউর আছে সেটাতে আসতে হবে। এর মধ্যে আমরা সাবসেশনস করছি, আমরা মাইক্রো নিডলিং, RF যেটা রেডিও ফ্রিকোয়েন্সির সাথে মাইক্রো নিডলিং করছি, আমরা শুধু মাইক্রো নিডলিং করছি, আমরা CO2 ফ্র্যাকশনাল লেজার করছি, অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। এটা একটা পেশেন্টের ট্রিটমেন্টটা স্কিন টাইপ অনুযায়ী, তার কতটা ডিপ আছে সেটা অনুযায়ী আমরা ঠিক করে থাকি। পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, যার জন্য যেটা উপযোগী। এক্স্যাক্টলি। আমরা শুরুতে রং ফর্সাকারী ক্রিমের কথা বললাম, তো আপনি জানেন যে অনেকেই চায় তার ত্বকটা একটু উজ্জ্বল হোক, যেমন আছে তার চেয়ে একটু উজ্জ্বল হোক। তো এই যে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর কি আসলে কোনো ট্রিটমেন্ট আছে? মানে কিছু ট্রিটমেন্ট অবশ্যই অ্যাভেলেবল আছে। সেটা হচ্ছে যে গ্লুটাথায়নের কথাটা আমরা অনেকেই একটা ব্রড হেডিংয়ে শুনি যে গ্লুটাথায়ন। অ্যাকচুয়ালি গ্লুটাথায়নটা কি? গ্লুটাথায়নটা হচ্ছে একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। এটার বিভিন্ন ধরনের ব্যবহার আছে, ওটা একটা স্টোরি আছে।
যেটা হচ্ছে যে অনেকদিন আগে গ্লুটাথায়নটা আসলে ব্যবহার করতে, যাতে লিভার সিরোসিস বা ক্রনিক লম্বা সময় ধরে লিভারের ডিজিজে যারা ভুগছিলেন, তখন তাদেরকে একটা মেডিসিন হিসেবে গ্লুটাথায়নটা দেওয়া হতো, কারণ এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট, যেটা হচ্ছে লিভারের জন্য অনেক দরকার, যদি লিভার সিরোসিস বা লিভার ড্যামেজ আছে সেই সব পেশেন্টদের জন্য। তখন দেখা গেল যে পেশেন্টগুলো লম্বা সময় ধরে গ্লুটাথিয়ন ব্যবহার করছে, লিভার সিরোসিস বা অন্য পেশেন্টগুলো, তাদের রঙগুলো, গায়ের রঙটা ফর্সা হয়ে যাচ্ছে। তখন সেই স্টাডি থেকেই দেখা গেল যে এটা আসলে একটা গায়ের রং ফর্সাকারী মেডিসিন বা উপাদান হিসেবেও কাজ করে, এবং তারপর থেকে কিন্তু এটার ব্যবহার শুরু হয়েছে। অনেক ক্ষেত্রেই শুরু হয়েছে, অনেক দিন থেকেই শুরু হয়েছে, বাট এটার ব্যবহারটা আসলে এখন অনেক বেশি। বাট আমি শুধুমাত্র গ্লুটাথায়নের কথা বলবো না, আমি বলবো যে আমরা শুধুমাত্র গ্লুটাথায়ন কিন্তু দিচ্ছি না, এটার মধ্যে অনেকগুলো ভিটামিন একসাথে করা থাকে, এবং প্রত্যেকটাই কিন্তু ভিটামিন। এখানে ভিটামিন ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করা হয় না, টোটালি একটা অ্যান্টিঅক্সিডেন্ট কম্পোজিশনের মাধ্যমেই একটা নির্দিষ্ট সময় পর পর কিছু ইনজেকশনস দেওয়া হয় এইগুলো দিয়ে, যেটা স্যালাইনের মতো করে দেওয়া হয়। স্যালাইনের মধ্যে যেমন ভিটামিনগুলো দেওয়া হয়, একটা স্যালাইন দেওয়া হয় গায়ে ডিহাইড্রেশন হয়ে গেলে, ঠিক তেমনভাবেই আমরা এটাকে ইনসার্ট করতেছি বডির ভিতরে, এবং আলটিমেটলি আস্তে আস্তে ওর গায়ের রংটা অনেক ক্ষেত্রে ব্রাইট হয়। আচ্ছা, এটা কতদিন স্থায়ী হয় এরকম কিছু আছে? এটা আসলে ডিপেন্ড করে একটা পেশেন্ট কতগুলো দিচ্ছে। যেমন আমি আমার পেশেন্টের জন্য আমি দুইভাবে স্টার্ট করি, 6 মান্থের একটা প্যাকেজ থেকে, একটা হচ্ছে 1 ইয়ারের জন্য আমি করি। তো একবার যখন পেশেন্টে স্টার্ট করছে তার ট্রিটমেন্ট, মোটামুটি দেখা যায় যে 2 থেকে 2.5 মাস বা 3 মাসের মাথায় সে রেজাল্ট, তার কালারটা যে চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পায় আর কি, সে নিজে ভিজিবলি আসে তার কাছে। তো যদি একটা পেশেন্ট 6 মাস এইটা শেষ করে, বা এরপরে যে 6 মাস পরে যে যদি সে মাঝে মাঝে একটা করে সেশন নেয়, যেমন 6 মাস পর আমি সাধারণত পেশেন্টদেরকে বলি মাসে একটা করে 6 মাস নিল, তারপর ওটাকে মেনটেনেন্স ডোজ হিসেবে হয়তো 2 মাসে একটা করে নিতে থাকলো, তাহলে দেখা যায় রেজাল্টটা লং লাস্ট করে। আর যদি সে 1 বছর পর ছেড়েও দেয়, তাও দেখা যায় যে 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত তার রংটা সুন্দর থাকে। একটা মেইনটেইন করারও একটা বিষয় থাকে। হ্যাঁ, যে কোনো কিছুরই একটা মেইনটেনেন্স আছে, সুন্দর থাকতে হলে তো, নিজেকে ভালো রাখতে হলে তো মেইনটেইন করতে হবে। আচ্ছা, ত্বকের আরেকটা সমস্যা আমরা প্রায় দেখি যে মেস্তা অনেকেরই হয়, নারীদের সম্ভবত বেশি হয়। এই সমস্যাটা কেন হয়, আসলে কি করতে হবে? মেস্তার আসলে মাল্টিপল রিজন আছে, অনেকগুলো কারণ। এই কারণগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 2-3টা কারণ যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রেটা সূর্য রশ্মি থেকে আসে। এই যে আমি বসে আছি অনেকগুলো লাইটের মাঝখানে, এই লাইট থেকে আলট্রাভায়োলেট রে এক্সপোজার হচ্ছে। তো কিচেনে যারা আমরা কাজ করি, মেয়েরা বিশেষ করে, তাদের আলট্রাভায়োলেট রের এক্সপোজার খুব বেশি। এটার কি করে, আলট্রাভায়োলেট রেটা আমাদের স্কিনের রং তৈরি করে, যে মেলানিন, যে পিগমেন্টটা, ওই মেলানিনের পরিমাণটাকে বাড়িয়ে দেয়, যার কারণে দেখা যায় যে মেস্তা হওয়ার চান্স থাকে, মেস্তা বেড়ে যায়। সেকেন্ড যেটা কারণ বলতে যাব, সেটা হচ্ছে আমাদের মেয়েদের বা ছেলেদের কিছু হরমোনাল ইস্যুস থাকে, লাইক পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা থাইরয়েডের প্রবলেম। সো এইসব কারণে, বিভিন্ন কারণে কিন্তু দেখা যায় যে আমাদের এই ধরনের মেস্তাগুলো আসতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখো যে প্রেগনেন্সিতে মেস্তা বেড়ে যায়, কারণ কি? কারণ হচ্ছে সেই সময় ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায়, তখন প্রেগনেন্সি ইনডিউসড একটা মেস্তা বা মেলাসমা আমরা পাই। প্রেগনেন্সির পর আস্তে আস্তে সেটা কমেও যায়, কারণ তখন ইস্ট্রোজেন হরমোনটা আবার নর্মালের দিকে আসতে শুরু করে। তাছাড়া এই যে রং ফর্সাকারী ক্রিম নিয়ে আমরা কথা বলছিলাম, এটা তো অসম্ভব একটা খারাপ জিনিস, যেটা মেস্তা হওয়ার জন্য দায়ী। তো এই ধরনের আসলে আরও অনেকগুলো কারণ আছে যেটার কারণে মেস্তা হয়। যে হরমোনাল পিলস খায় যারা আমরা মায়েরা, খালার, আমরা যারা খাচ্ছি, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই হরমোনাল ইনডিউসড একটা মেস্তা হওয়ার খুব প্রবণতা আমরা পাই। আচ্ছা, তো এখানেও একটা বিষয় জানতে চাচ্ছি, মেস্তার দাগ কি দূর করা যায়? মেস্তার ট্রিটমেন্টটা আসলে একটু কষ্টকর ব্যাপার। মেস্তা একবার হলে সেটা সারাটা দেখা যায় একটু সময় সাপেক্ষ, কারণ মেস্তা আমাদের স্কিনের যদি একদম উপরের লেভেলে আসে, সেই ক্ষেত্রে যদি ট্রিটমেন্টটা যখনই আসছে তখনই স্টার্ট করা যায়, যখন সে ভেতরের দিকে অনেকটা ঢুকে না যায়, সেক্ষেত্রে মোটামুটি আমরা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। বাট যদি লম্বা সময়ের মেস্তা থাকে, এই পিগমেন্টেশন বা দাগটা যদি নিচের দিকে অনেকটা স্কিনের ভেতরের দিকে ঢুকে যায়, সেক্ষেত্রে 100% রিমুভ করাটা আসলে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। সেই সব ক্ষেত্রে পাশাপাশি আমি বলবো, মেস্তা যাদেরই হচ্ছে না কেন, তাদের কিন্তু একটা লম্বা সময় নিয়ে চিকিৎসা করতে হবে।
যদি উপরের লেভেলে থাকে তাহলে অনেক ক্ষেত্রেই চলে যাবে ইনশাল্লাহ। আর লম্বা সময় আসলে বেশ একটা লম্বা সময় লাগে, এবং পেশেন্টদেরকে আমি অলওয়েজ এটা কাউন্সেলিং করে নিই যে মেস্তার চলে যাবে ট্রিটমেন্টে, বাট দেখা যাবে 6 মাস, বছর বা 2 বছর পর আপনার আস্তে করে হালকা করে একটু আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে অলওয়েজ, এবং মেনটেনেন্স ট্রিটমেন্ট যেগুলো আমরা দিব সেটা আপনাকে মেনটেন করে যেতে হবে, যাতে সেটা ব্যাক করলেও যতটা সম্ভব কম আসে, অনেকটা ডিলে করে আসে। সেক্ষেত্রে যেমন সানব্লক, একটা ভালো সেরাম, একটা ভালো ক্লিনজার, ময়শ্চারাইজার, এই জিনিসগুলো কিন্তু মেস্তার ট্রিটমেন্টে অসম্ভব জরুরি। আপনি জানেন যে এখন গরম শুরু হয়ে গেছে, আমাদের গরমকাল চলে আসছে। তো গরমে কিন্তু ব্রণের সমস্যা বেড়ে যায়, ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায়। আসলে গরমে ত্বক এবং চুল ভালো রাখতে কি করা উচিত? গরমে ত্বক ভালো রাখতে প্রথমেই বলবো আমি যে বেশি বেশি পানি খেতে হবে। যেহেতু সূর্যের তাপটা অনেক বেশি, সূর্যরশ্মির প্রকোপ বেশি, সেক্ষেত্রে যতটা সম্ভব ঢিলে ঢালা সুতির কাপড় এবং ফুল স্লিভ কাপড় ইউজ করতে হবে। পসিবল হলে একটা স্কার্ফ ইউজ করে মুখটাকে বাইরে গেলে যতটা ঢেকে রাখা সম্ভব সেটা করতে হবে। গরমে আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর ফ্রুটস বের হয়, সে যেটা হচ্ছে অনেক বেশি ওয়াটারের পরিমাণ থাকে, যেমন তরমুজ বা এই জাতীয় খাবারগুলো একটু খাবার তালিকায় ডেইলি রাখতে হবে। ওয়াটারটা যাতে আমাদের বডিতে ডিহাইড্রেটেড না হয়ে যায়, কারণ ডিহাইড্রেশনে কিন্তু স্কিনটা ভালো থাকে না, এবং একটা স্কিনকে ভালো রাখতে হলে প্রচুর পরিমাণে পানি খেতে হয় আমাদেরকে। পাশাপাশি খাবারের কথা তো বললামই, ভেজিটেবলস খেতে হবে, পর্যাপ্ত ঘুমটা ইম্পর্টেন্ট। যেহেতু ঘাম হয় ডেইলি রোদের মধ্যে, অবশ্যই উচিত আমাদের ডেইলি 1-2 বার করে হলে শাওয়ার করা। বাসায় যাচ্ছেন যখন, সকালে বের হয়ে আসছেন তখন একবার শাওয়ার করে বের হন, বাসায় যখন যাচ্ছেন কাপড় ছেড়ে আবার একটা ক্লিন হওয়া ইম্পর্টেন্ট, কারণ ঘাম জমে থাকলে দেখা যায় যে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের ইনফেকশন বা ব্যাকটেরিয়ার ইনফেকশনগুলো আমরা পাই। সেটা থেকে নিজেকে সুরক্ষার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড মাথার ক্ষেত্রে যেটা বলবো, চুলের ক্ষেত্রে আমরা অনেক ঘাম হলে তো আসলে চুলের গোড়াতে প্রচুর পরিমাণের ঘাম হয়, এবং যারা আমরা বাইরে অনেক বেশি কাজ করি তাদের দেখা যায় ধুলাবালিটা ওই ঘামের মধ্যে লেগে যে একটা স্তর তৈরি হয় চুলের গোড়ার মধ্যে, ওখানে ব্যাকটেরিয়ার ইনফেকশন বা ফাঙ্গাসের ইনফেকশন, এই ধরনের ইনফেকশনগুলো হয়। বা ওয়েট ডেনড্রাফটা আমরা গরমে বেশি পাই। একটা ডেনড্রাফ আছে চুলকালে গুড়ি 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 হয়ে পড়ে, আরেকটা ডেনড্রাফ হচ্ছে চুলকালে নখের ভিতরে কাদা মাটির মতো আসে, সেটা হচ্ছে ওয়েট ডেনড্রাফ। সো গরমে কিন্তু আমরা ওয়েট ডেনড্রাফটা দেখি প্রচুর পরিমাণে বেড়ে যায়। বা আমার মতো যারা মাথায় আমরা কাপড় দিচ্ছি বা হিজাব আছে, তাদের কিন্তু দেখা যায় যে চুলের গোড়ায় ঘাম জমে থাকে গরমে। সো এই ঘাম থেকেও কিন্তু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হতে পারে। সো এইসব ক্ষেত্রে যে করণীয় সেটা হচ্ছে যে যারা মাথায় কাপড় দেওয়ার অভ্যাস আছেন তারা একটু একটা ওপেন স্পেস রাখবেন যাতে এয়ার পাস করতে পারে, ঘাম হলে যাতে সেটা ড্রাই হয়ে যায়। চেষ্টা করতে হবে মাথার ত্বকটাকে পরিষ্কার রাখার জন্য, এবং সেই ক্ষেত্রে অবশ্যই যদি প্রয়োজন হয় আপনি ডেইলি শ্যাম্পু করবেন, যদি প্রয়োজন হয়, এবং সেটা একটা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। মাইল্ড শ্যাম্পু একটা ব্যবহার করে প্রয়োজনে ডেইলি করলে তো যেটা হবে যে ক্লিনলিনেসটা ইম্পর্টেন্ট, ক্লিন থাকলে আর সেক্ষেত্রে ড্রেনড্রাফ বা অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাসের প্রদর্শন। মাইল্ড শ্যাম্পুগুলো কোনগুলো? মাইল্ড শ্যাম্পুগুলো হচ্ছে যেমন আমরা এনার্জাইজিং শ্যাম্পু, আমি কোনো নাম মেনশন না করে যদি বলি, এনার্জাইজিং শ্যাম্পু নামে পাওয়া যায়, বা বেবি শ্যাম্পু যেগুলো আছে সেগুলো ইউজ করা যেতে পারে। বাট নট নেসেসারিলি যে আমি একটা অ্যাডাল্ট হয়ে ডেইলি আমি বেবি শ্যাম্পু ইউজ করবো, সেটা হবে না, কারণ আমার ত্বকের অনুযায়ী কিন্তু আমাকে ট্রিটমেন্টগুলো নিতে হবে না। সো একটু চেঞ্জ করে করে করতে হবে। যাদের ডেনড্রাফ আছে বা চুলকানি আছে মাথার মধ্যে, তাদের অবশ্যই আমি বলবো যে 2% কিটোকোনাজোল আছে এই ধরনের শ্যাম্পুগুলো সপ্তাহে 1 দিন বা 2 দিন অন্যান্য শ্যাম্পুগুলোর সাথে কন্টিনিউ করা যেতে পারে। সো মোটামুটি এগুলো যদি করা যায় ভালো থাকা যাবে। আর স্কিনের জন্য অনেক কিছু বলছিলাম, তারপরে একটা জিনিস যেটা আমি বলবো যে আপনি খেয়াল করবেন গরমের দিনে ফাঙ্গাসের অ্যাটাকটা অনেক বেশি হয়, মেয়েদের বিশেষ করে হয় বেশি, ছেলেদেরও হয়, বাট মেয়েদের দেখা যায় যে আন্ডার আর্মসে, প্রাইভেট পার্টে, বিকিনি লাইন যেটাকে আমরা বলি, বা ব্রেস্টের নিচে বা বডির পুরো বডিতেই দেখা যায় যে ফাঙ্গাসের ইনফেকশন হয়। একদম মানচিত্রের মতো বা গোল গোল রিং ওয়ার্মের মতো, পয়সার মতো ফুল বডিতে হয়, খুব পরিমাণে চুলকায়।
আসলে এটা খুবই অস্বস্তিকর একটা ব্যাপার, এবং এই ফাঙ্গাস ইনফেকশনটা কিন্তু কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, পাশে যে আছেন বা যে পেশেন্ট, যে পাশে হাজবেন্ড থাকলে ওয়াইফের হচ্ছে, ওয়াইফ থেকে বাচ্চাদের হচ্ছে, একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে। হ্যাঁ, একজন থেকে আরেকজন ছড়াচ্ছে। এবং যে পেশেন্ট, তার যে বডিতে যে ইনফেকশনটা আছে, তার ব্যবহৃত যে টাওয়েল বা কাপড় বা বিছানার চাদর, সেটা থেকেও কিন্তু ছড়াতে পারে। সো ফাঙ্গাসের ইনফেকশনটা যদি কখনোই আপনারা দেখেন যে আসতে শুরু করেছে, আমি বলবো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের কাছে এসে এই ট্রিটমেন্ট করা উচিত। এবং এই সময় বিভিন্ন ধরনের চুলকানিগুলোও বাড়তে থাকে এবং একজন থেকে আরেকজনে ছড়াতে থাকে। অবশ্যই উচিত হবে ডক্টরের সাথে শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট স্টার্ট করা। আচ্ছা, আপনি গরমে আরেকটা সমস্যা যে ব্রণ অনেক বেড়ে যায়, তো ব্রণ দূর করতে তো আর সবাই চিকিৎসকের কাছে যায় না, ঘরোয়া কি কোনো উপায় আছে নিয়ন্ত্রণ করার? ঘরোয়া উপায় মানে ব্রণটার জন্য আমি সবচেয়ে বেশি যেটা বলবো, ঘরোয়া যাদের স্কিন অয়েলি তাদের ক্ষেত্রে আমরা দেখি যে ব্রণটা একটু বেশি হচ্ছে, তাই তো? সো সেই সব ক্ষেত্রে আমি বলবো যে স্কিনটা যতটা সম্ভব অয়েল ফ্রি রাখার জন্য, একটু পরিষ্কার রাখার জন্য, এবং অয়েল ফ্রি যে ক্লিনজারগুলো আছে, ফোমিং ক্লিনজার বা 2% স্যালিসাইলিক অ্যাসিড আছে, এই ধরনের ক্লিনজারগুলো সম্ভব হলে ডেইলি একবার বা দুবার ব্যবহার করবে। বিশেষ করে যখন বাইরে থেকে বাসায় আসছে, সেই ক্ষেত্রে একটা ভালো ক্লিনজার ইউজ করবে। ক্লিনজার মানে অনেকে বলে ডাবল ক্লিনজিংটা ইম্পর্টেন্ট কিনা। ডাবল ক্লিনজিং মানে বোঝাচ্ছে হচ্ছে যে কটন প্যাডের মধ্যে একটা ক্লিনজার নিয়ে, সেই ক্লিনজারটা দিয়ে, ক্লিনজার মিন্স হচ্ছে মিসেলিয়ার ওয়াটার, সেই মিসেলিয়ার ওয়াটারটা নিয়ে যদি একবার ফেসটাকে বাইরে থেকে এসে ক্লিন করে ওটা ফেলে দিয়ে দেন আবার একটা ক্লিনজার সোপ বা ফোমিং জেল দিয়ে ফেসটাকে ক্লিন করে, সেই ক্ষেত্রে বেটার হয়। কারণ এখানে যে পোরগুলো থাকে, যে পোরগুলো ব্লক হয়ে যে ব্রণের প্রকোপটা বাড়ে, সেক্ষেত্রে ওই পোরগুলোকে বন্ধ মানে ক্লিন রাখাটা ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে অয়েলটাকে কমিয়ে ফেলার জন্য আমরা 2% স্যালিসাইলিক অ্যাসিডের একটা ক্লিনজার যদি ইউজ করি, সেটা একটা ভালো কারণ হতে পারে। তারপরেও যাদের ব্রণ আছে, আমি তাদের জন্য বলবো যে মিররের সামনে দাঁড়িয়ে পোক করা যাবে না। ব্রণের ভেতরে কি আছে সেটাকে বের করা যাবে না, চাপ দেওয়া যাবে না, তাহলে ওটাকে ফেটে যে ব্রণটা অনেক বড় হয়ে যাবে, সেগুলো করা যাবে না। পাশাপাশি হচ্ছে একটু ঘুমাতে হবে ভালো করে। ঘুম না হলে কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, স্ট্রেসের কারণে বিভিন্ন এনজাইম এবং হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণেও কিন্তু ব্রণ কিন্তু বাড়তে পারে। হ্যাঁ, সো এই তো ক্লিনলিনেস, পাশাপাশি হচ্ছে খাবার দাবারটা একটু মেনটেন করা। আচ্ছা, আরেকটু জিনিস বলে দিই, অনেকের ধারণা যে খাবারের সাথে ব্রণ হওয়ার, তৈলাক্ত খাবার খেলে ব্রণ হওয়াটা বেড়ে যায়, এটা আসলে মিসকনসেপশন। তৈলাক্ত খাবারের সাথে, তেলের সাথে আসলে ব্রণ হওয়ার সেরকম কোনো সম্পর্ক নেই। বাট যতটা সম্ভব হেলদি ফুড খেতে হবে, যতটা কম সম্ভব বাইরের খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। প্রিজারভেটিভস আছে, এই ধরনের খাওয়া বন্ধ করা উচিত। বেশি বেশি কালার আছে খাওয়ার মধ্যে, সেই কালার্ড ফুডগুলোকে অ্যাভয়েড করা উচিত। এগুলো করলে মোটামুটি স্কিন এবং ত্বকের সাথে সাথে ব্রণ হওয়ার প্রবণতাটাও কিন্তু কমে যাবে। আমরা একদম শেষে জানতে চাচ্ছি আপনার কাছে যে আমরা যে টপিকে ছিলাম আজকে, যে ত্বকের যত্নে মানুষ কি ধরনের ভুল করে, আসলে মানুষ যাতে ভুল না করে জন্য আপনার পরামর্শ কি? যে কোনো ধরনের স্কিনের প্রবলেম, সেটা ডিজিজ হোক কিংবা সৌন্দর্য চর্চা হোক, অবশ্যই এটার জন্য যে স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ ডক্টর আছেন তার সাথে কনসাল্ট করেই ট্রিটমেন্ট করা উচিত। অনেকে আছে বাসায় বসে করছেন কিছু কাজ, অনেকে আছে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে করছেন। সো ভেষজ প্রোডাক্ট হোক বা অনলাইনের প্রোডাক্ট হোক, আপনার স্কিনের সাথে যাচ্ছে কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এই যে অনেকে দেখি মধু, লেবু, টমেটো, কাঁচা হলুদ, কফি, সুগার, ডিফারেন্ট ভেষজগুলো দিয়েও কিন্তু স্কিনকে ড্যামেজ করে ফেলছেন, কারণ জিনিসগুলো কিন্তু সংবেদনশীল। ইভেন আমি দেখি আদা রসুনও নাকি স্কিনের মধ্যে দিচ্ছে, ডেঞ্জারাস থিং। স্কিন এগুলো বার্ন করে ফেলে। সো আপনার টাইপ অনুযায়ী আপনাকে একটা স্কিনের রুটিন, আপনার স্কিন কেয়ার রুটিন কিন্তু আপনার ডক্টর করেই দিতে পারেন। সো যে কোনো কিছু এক্সপেরিমেন্টে না যে বেটার একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।